আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির আজকের লাইভ ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ সলভ করব এবং এখানে 3.1, 3.2, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় মিলিয়ে তোমাদের যে বিগত বোর্ড কোশ্চেন আসে সেই কোশ্চেন থেকেই তোমাদের সলভ করাবো। তোমরা যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা তত বেশি কিন্তু আইসিটিতে তুমি হচ্ছে পরীক্ষায় ভালো করতে পারবা। আর এমসিকিউ যেহেতু তোমাদের 25 মার্কস থাকে এবং পরীক্ষার প্রথমেই কিন্তু তোমার এমসিকিউ দিয়ে শুরু হয়। তো এখানে যদি তুমি ভালো না করতে পারো তাহলে কিন্তু তোমার পরবর্তী যে সিকিউ অর্থাৎ সৃজনশীল সেইখানে যে কিন্তু পরীক্ষা অনেকটাই খারাপ হয়ে যায়। তো তোমরা যে কাজটি করবা, প্রতিদিন অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবা। তো আজকের প্র্যাকটিসটা শুরু হোক আমার সাথেই। এই 10টি কোশ্চেন তুমি যদি বুঝতে পারো তাহলে অনেকগুলো টপিক কিন্তু তুমি অলরেডি শিখে ফেলবে। যারা তোমরা আইসিটি আজকে নতুন ক্লাসটি করছো, অবশ্যই এই টপিকগুলো জানলে তোমাদের কাছে সহজ লাগবে। যদি না জানো তাহলে হয়তো বা কঠিন লাগতেও পারে। তাহলে তোমাদের কি করতে হবে, এই বিষয়গুলোর উপরে প্র্যাকটিস করতে হবে এবং এই টপিকগুলো পড়তে হবে। কারণ এই টপিকগুলো যদি তুমি না পড়ে তুমি বোর্ডে যাও বা পরীক্ষার হলে যাও তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করবে। তো চলো, তোমরা যারা এই ক্লাসটি দেখছো আশা করি আমাদের স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং আমাদের সাউন্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও কে কোথায় থেকে দেখছো এবং হচ্ছে আমাদের সাউন্ড এবং হচ্ছে আমাদের স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। ওকে, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, সর্বপ্রথমে আমরা যে ম্যাথটি নিয়ে তোমাদের কাছে ক্লাসটি নিয়ে এসেছি, দেখো সেটি হচ্ছে একটি দুইয়ের পরিপূরক। একটা নাম্বার দিয়ে আছে, এটা দুইয়ের পরিপূরকটা কত, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট চেয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে দুইয়ের পরিপূরক। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইয়ের পরিপূরককে বোঝানো হয়। ভালো করে লক্ষ্য করবা, দেখো এই কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিট আসে তোমার কলেজে পরীক্ষা। তোমরা যারা 2026 সাল রয়েছে এবং 26 সাল রয়েছে, তোমরা যারা কলেজের পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু কলেজ পরীক্ষা এই ধরনের কোশ্চেন গুলো এসে থাকে। তো এই ধরনের এমসিকিউ গুলো কিন্তু তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারো। তাছাড়া তুমি যে কাজটি করতে পারো সেটি হচ্ছে এটা প্রকৃত যে নিয়মটা আছে সেই নিয়মটা তোমাকে শিখে যাওয়া উত্তম হবে। তো আমি সেই নিয়ম অনুযায়ী তোমাদেরকে শিখাবো। দুইটা নিয়মে আমি শিখাচ্ছি। দেখো, 31/10 সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট কত, অর্থাৎ একটি সংখ্যা দিয়ে আছে ডিসিমেল সংখ্যা, 10 থাকলে আমরা কি বুঝি ভাইয়া, ডিসিমেল বুঝি। এই সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরকটা আমাদের কত সেটি বলছে। তো আমাদের এখানে ক, খ, গ, ঘ 4টি অপশন দেওয়া রয়েছে। এগুলো কিন্তু কোনো মুখস্থ করার সুযোগ নেই যে মুখস্থ করে আমরা হচ্ছে পড়বো, এরকম কোনো সুযোগ নেই। এটা অবশ্যই আমাদের ম্যাথটা করতে হবে। আর এই ম্যাথগুলো কিন্তু আমরি কঠিন না, খুবই সহজ। দেখো, 31/10 দ্যাটস মিন এটা হচ্ছে একটা ডিসিমেল বা দশমিক বা প্রচলিত সংখ্যা। এই সংখ্যাকে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, বাইনারি বানাতে হবে। দুইয়ের পরিপূরক, টুস কমপ্লিট মানে কি, দুইয়ের পরিপূরক। আমি বুঝে বুঝেই তোমাদের দিচ্ছি যাতে তোমরা এইখানে সম্পূর্ণভাবে ভালো মতো বুঝতে পারো, যাতে পরীক্ষায় 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করে ফেলতে পারো। দেখো, 31 সংখ্যাটির দুইয়ের পরিপূরকটা কত, তাহলে দুইয়ের পরিপূরক জিনিসটা কি সেটা তোমাদের বলি। তাহলে একের পরিপূরকের সাথে এক যোগ করাকে বলা হয় দুইয়ের পরিপূরক। একের পরিপূরক জিনিসটা কি, জিরোর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো বসানোকে বলা হয় তোমার একের পরিপূরক। তাহলে তোমাকে দুইয়ের পরিপূরক করতে হলে তোমার কি কি লাগবে, একের পরিপূরক জানতে হবে। একের পরিপূরক পরিপূরক তোমাকে জানতে হবে। একের পরিপূরক জানলে তুমি দুইয়ের পরিপূরক খুব সহজে বের করতে পারবা। একের পরিপূরক কি জিনিসটা বললাম ভাইয়া, জিরো থাকলে তুমি ওয়ান বসাবা এবং ওয়ান থাকলে কি বসাবা, জিরো বসাবা। এই জিনিসটা করাকেই বলা হয় একের পরিপূরক। এবং একের পরিপূরকের সাথে যদি এক যোগ করা হয়, এক বাইনারি যোগ করা হয়, তখন সেটা হয় দুইয়ের পরিপূরক। সেটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখছি। খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, আইসিটি আসলে কঠিন নয়, যদি তুমি সঠিকভাবে শিখতে পারো আইসিটিটা খুবই সহজ। এখন 31/10 এই যে একটা ডিসিমাল সংখ্যা দেওয়া আছে, আমি একটু একটু বর্ণনা করে বা ব্যাখ্যা করেই তোমাদের পড়াচ্ছি, একটু সময় বেশি লাগতে পারে। তোমরা ধৈর্য সহকারে দেখলে আইসিটিটা খুব সহজে পারবা। যে কোনো সংখ্যা দুইয়ের পরিপূরক আসতে পারে। এখানে একটা ডিসিমাল সংখ্যা দেওয়া আছে, এখানে না থেকে অক্টাল সংখ্যা দেওয়া থাকতে পারতো, হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকতে পারো। যাই থাকুক না কেন, তুমি যে কাজটা করবা সর্বপ্রথমে বাইনারি নিয়ে আসবা। তাহলে 31/10 এই যে যে সংখ্যাটা দেওয়া আছে এটার বাইনারি বের করতে হবে। এখন 31-এর বাইনারি কিভাবে,
এখন তুমি এই বাইনারিটা অনেকভাবে বের করা যায়, ক্যালকুলেটরে বের করা যায়, তারপরে হচ্ছে এইটা 2 দিয়ে ভাগ করে বের করা যায়। এবং আমি হচ্ছে আজকে তোমাদের একটা শর্টকাট নিয়ম দেখাবো, যে নিয়মে তুমি এইটা বাইনারি বের করতে পারবা। কিভাবে দেখো, খুব সহজ। শর্টকাট টেকনিকটা হচ্ছে বিসিডি কোড। কি কোড? বিসিডি কোডের মাধ্যমে তুমি বের করতে পারো। বিসিডি কোডটা কিরকম? যেমন হচ্ছে 1, 1 এর 2, 2 এর 4, 4 এর 8, 8 এর 16, 16 এর 32। এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বসাবা, 31 বানাইতে হবে। তাহলে 31 বানানোর জন্য কোন কোন ঘরগুলা যোগ করলে 31 হয়? 32 ঘরটা তো দরকার নাই, তাহলে এটা আমরা কেটে দিই। আমাদের এই পর্যন্ত হয়ে যাবে। দেখো, 16, 16 আর 8 যোগ করলে হয় তোমার কত? 24, 24 আর 4 যোগ করলে কত হয়? 28, 28 আর 2 যোগ করলে কত হয়? 30, 30 আর 1 যোগ করলে কত হয়? 31। তার মানে এই বিসিডি কোডের মাধ্যমে যে ঘরগুলো ধরলে পরে হচ্ছে আমাদের, বা যে ঘরের নিচে 1 দিলে আমাদের সংখ্যাটা পাবো, সেই ঘরগুলোর নিচে 1 দিব। এবং যতগুলো 1 দিছি সবগুলা ঘর যদি যোগ করি, দেখো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে নাম্বারটা, সেই নাম্বারটা পাই। এটা হচ্ছে বিসিডি কোডের মাধ্যমে শর্টকাটে বাইনারি সংখ্যা নির্ণয় করা। তুমি এটা না চেয়ে তুমি কিন্তু এই যে এটা করতে পারতা। এটা কোনটা? এই 31 কে 2 দিয়ে ভাগ করে বাইনারি বের করা। এইভাবে যদি না করতে চাই, যদি আমি ভাগ করে করবো, করতে পারো। দেখো, 2 31 এর মধ্যে কয়বার যায়? যায় 15 বার। 15 দুগুণে 30, ভাগ শেষ থাকে কত? 1 থাকে। তারপর দেখো, 2 30 15 এর মধ্যে কয়বার যায়? 7 বার। 7 দুগুণে 14, ভাগ শেষ কত থাকে? ভাগ শেষ থাকে 1। দেখো, 2 7 এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণে 6, ভাগ শেষ কত থাকে? 1। আবার দেখো, 2 3 এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়। 2 একে 2, ভাগ শেষ কত থাকে? 1 থাকে। দেখো, 2 1 এর মধ্যে ভাগ দিবা, এই 1 এর মধ্যে ভাগ দিচ্ছ, 2 কি 1 এর মধ্যে ভাগ যায়? ছোট সংখ্যা তাহলে ভাগ যায় না। ভাগ যদি না যায় তাহলে কি হবে? এখানে ভাগফল 0 হবে। এবং যে সংখ্যাটার মধ্যে ভাগ গেল না সেটাই কিন্তু ভাগশেষ হবে। এই নিচ থেকে উপর দিকে রেজাল্ট হয়। নিচে লিখবো আমরা এমএসবি, উপরে কি লিখবো? এলএসবি। তাহলে দেখো, এখানে ভাগশেষ যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যান্সার। এই যে দেখো, 1 2 3 4 5, 5টা 1, 1 2 3 4 5, এই 5টা 1 বেঁচেছে। তাহলে দেখো, এই বিসিডি কোডের মাধ্যমে আমরা 5টা 1 পাইছি। এই যে দেখো, 2 দিয়ে ভাগ করে বাইনারি কোডে কি পাইছি? 5টা 1 পাইছি। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা বিভিন্ন ভাবে বের করা যায়। আমি দুইটা ভাবে দেখুন দেখালাম। ক্যালকুলেটর কিন্তু এক ক্লিক করে বের করা যায়। তো এইটা বের করার পরে 5টা 1 আমরা পেলাম, তাই না? এইটা বের করার পরে আমার টার্গেট কি ভাইয়া বলো দেখি? তাহলে আমরা 31 এর যে বাইনারি মানটা সেটা আমরা বের করে দেখলাম 5টা 1। দেখো, 5টা 1। এখন 2 এর পরিপূরক যখন করতে হয় তখন দেখবা যে 8 বিট প্রয়োজন হয়। কয় বিট প্রয়োজন হয়? 8 বিট। 8 বিট কি? দেখো, এখানে যে কোনো এক একটা 0 বা এক একটা 1 কে এক একটা বিট বলা হয়। যেহেতু 5টা অঙ্ক দেওয়া আছে, এখানে কয় বিট দেওয়া আছে? 5 বিট দেওয়া আছে। তাহলে এটাকে যদি ভাইয়া 8 বিট বানাই তাহলে কি করব? আগে 3টা 0 দিয়ে দিব। আর যেখানে 5টা 1 আছে, 5টা 1 আমরা দিয়ে দিব। দেখো, 8 বিট বানাই ফেলছি আমরা। যদি আমাদের 0 প্রয়োজন হয় সেটা হচ্ছে বাম দিকে আমরা 0 দিয়ে 8 বিট বানাইতে পারি। এটা হচ্ছে আমাদের কাজ। 8 বিট বানানোর পরে যে বাইনারি সংখ্যাটা পেলাম, এটা কিন্তু 31 এর বাইনারি এখনো আছে। আমাদের কাজ করতে হবে 2's কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে এই যে আমাদের হচ্ছে এখানে অঙ্কগুলো আছে, এটাকে আমাকে 1 এর পরিপূরক বানাইতে হবে, তারপর 2 এর পরিপূরক বানাইতে হবে। তাহলে দেখো, এই বাইনারি থেকে 1 এর পরিপূরক কিভাবে বের করতে পারি? দেখো, 3টা 0 আছে। 3টা 0 কি আমরা কি করব? 3টা 1 দিব। এখানে দেখো, 5টা 1 আছে, আমরা কি করব? 5টা 0 দিব। এই লাইনটা কি করলাম? এই লাইনটা করলাম 1 এর পরিপূরক করলাম। 0 থাকলে 1 দিছি, 1 থাকলে 0 দিছি। এই যে এই লাইনটা, এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক, এই লাইনটাকে বলা হয়। এই যে 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 বাইনারি যোগ করি, তাহলে দেখো কি হয়? 0 আর 1 যোগ করলে কি হয়? 1। হাতে কিছু আছে? নাই। 1 2 3 4, 5টা 0, 4টা 0 আছে। 4টা 0 দিলাম, 3টা 1 আছে, আমরা 1 দিলাম। এবং এটা হচ্ছে, এটা কিন্তু পরিপূরকের মান, দ্যাটস মিন -31 বেস 10, এটার বাইনারি মান। 2 এর পরিপূরক যখন কোনো কিছু হয় তখন হচ্ছে ঋণাত্মক সংখ্যার মানটাই বের হয়, ঠিক আছে? আর এই লাইনটা হচ্ছে 2's কমপ্লিমেন্টের যে মান। দেখো, একটা এমসি করাইতে যে কত কথা বললাম, আমি কত ব্যাখ্যা তোমাদেরকে দিলাম। কেন দিলাম এই ব্যাখ্যাগুলা? এত হচ্ছে আলোচনা করে ব্যাখ্যা করে কেন বললাম? যাতে পরীক্ষার হলে তুমি উইথিন 20 সেকেন্ডের মধ্যে এই এমসি গুলো অ্যান্সার করতে পারো। আর ক্যালকুলেটরের মাধ্যমে এক ক্লিক করলেও অ্যান্সারটা পাওয়া যায়। কিন্তু তুমি সর্বপ্রথমে, যেহেতু তোমরা 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা, তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। আইসিটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি তুমি শিখো, তাহলে বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষা যে কোনো এক্সামে তুমি ভালো করবা।
কারণ আইসিটি 2025 সালে যে পরীক্ষা হয়েছে, যে প্রশ্নগুলো আসছে অনেক কঠিন আসছে, কিন্তু এই কঠিন কোশ্চেন গুলো যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আইসিটি পড়াশোনা করছে তারাই ভালো করবে। এখন দেখো আমাদের রেজাল্টটা কি পাইছি, আমাদের রেজাল্টটা দেখো, এই যে আমাদের রেজাল্টটা 111 4টা 01। তাহলে দেখো 111 4টা 01 কোথায় আছে, এই যে 111 4টা 01, এই যে গহ নাম্বার আসছে, তাহলে সঠিক উত্তর নাম্বার হচ্ছে আমাদের গহ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন আমরা এটা দেখো, এটা আমাদের অ্যান্সার ঘ নাম্বারে আছে, এই যে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই ঘ নাম্বার। এইভাবেই তোমাকে আইসিটি হচ্ছে শিখতে হবে। আইসিটি তুমি যদি একবার বেসিক থেকে শিখো তাহলেই তুমি পরীক্ষায় ভালো করবা। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা, কারণ সবাই ভালো স্টুডেন্ট তোমরা। এবং তোমরা যারা 2026 এবং 27 সালে রয়েছে এবং আইসিটি কিছু ধরো নাই, তোমরা চাইলে আমাদের আইসিটি কোর্সে ভর্তি হয়ে আইসিটি কিন্তু বেসিক থেকে শিখতে পারো। দেখো এখন আছে আমাদের 2 নাম্বার কোশ্চেন একটা আসছে, দেখো এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ইন্টারেস্টিং কোশ্চেন বলতে হচ্ছে একটা বাইনারি দেওয়া আছে, এর সমকক্ষ মান কোনটি। দেখো এইখান থেকে কোশ্চেন যেহেতু আমাদের হার্ড হচ্ছে, তাহলে আমাদের কঠিন কঠিন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো। তার মানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে বের করে দেখতে হবে, বাইনারি থেকে অক্টালে বের করে দেখতে হবে, বাইনারি থেকে ডেসিমেলে বের করে দেখতে হবে। ক্যালকুলেটর দিয়ে করলে আমরা খুব সহজে কিন্তু এটা করতে পারবো। আর ক্যালকুলেটর ছাড়া যদি করি, আমি একটু ম্যানুয়াল ভাবেই করাই দিচ্ছি, কারণ তোমাদের এই নিয়মগুলো শেখার প্রয়োজন আছে। দেখো প্রথমে যে বাইনারি সংখ্যাটা আছে আমি সেই সংখ্যাটা একটু লিখে নিব, 0 1 তারপরে দেখো 1 2 3 4 5, 5টা 1 আছে, 1 2 3 4 5, যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমি জাস্ট হচ্ছে উঠাইলাম। এখন এই বাইনারি থেকে আমরা প্রথমে হেক্সাডেসিমেল বানাইতে পারি, বানাই দেখি যে এটা সঠিক কিনা। কোশ্চেনটা দেখো, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর সমকক্ষ মান কোনটি। প্রথমে দেওয়া আছে 5 বেস 16, 1 2 3 7 বেস 8, 95 বেস 10, নিচের কোনটি সঠিক। এখন কোনটা সঠিক এই অঙ্ক না করলে কিন্তু বের করে বোঝা যাবে না। তাহলে আমরা এখানে যেহেতু কোশ্চেনটা দেওয়া আছে আমরা বের করব, এক এক করে বের করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা সঠিক। তাহলে প্রথমে হেক্সাডেসিমেল বানাই। তোমরা জানো বাইনারি থেকে হেক্সাডেসিমেল বানানো হয় 4 বিট দ্বারা। কয় বিট ভাইয়া? 4 বিট দ্বারা। এটা আমরা ম্যাথের বেসিক নিয়মে শিখেছি। দেখো 4 ব্যাটারিটা কিভাবে তুমি হচ্ছে আলাদা করবা, ডান দিক থেকে বাম দিকে 4টা করে ঘর আলাদা করবে। হ্যাঁ, তাহলে দেখো 4টা করে ঘর আলাদা করলাম, এবং 4 ঘরের জন্য 4 বিটের জন্য বিসিডি কোড দিয়ে তুমি করতে পারবা। সেটা হচ্ছে 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 ডাবল 8, এই সূত্রটা ব্যবহার করে তুমি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবা। দেখো এখানে কি আছে, 4টা 1 আছে, তাহলে 4টা 1 আমরা এখানে দিব, 4টা 1 দিলাম। 4টা 1 দেওয়ার মানে কি, এই ঘরগুলোকে আমরা অ্যাক্টিভ করলাম, এই ঘরটাকে কি করলাম আমরা অ্যাক্টিভ করলাম। তাহলে দেখো 8টা আমরা কাউন্ট করব, 4টা আমরা কাউন্ট করব, 2টা একটা কাউন্ট করব, একও কাউন্ট করব। যদি 0 থাকতো কোনো ঘরের নিচে তাহলে সেটা কাউন্ট করতাম না, মানে ধরতাম না। দেখো 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 14, 14 এক কত 15। তাহলে এই ঘরের মানটা হচ্ছে 15। আর হেক্সাডেসিমেলে 15 মানে কি, 15 মানে হচ্ছে এফ। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে কি 15 মানে কি এফ। ঠিক আছে, তো এবং এই মানটা কত হবে সেটা আমরা বের করবো। দেখো 0101 আমরা এখানেই বসাই, 0101। দেখো তো ভাইয়া কার কারের নিচে 1 আছে আমাদের এখানে, দেখো আমার 4 এর নিচে 1 আছে এবং 2 এর নিচে 1 আছে। 4 এবং 1 এর নিচে 1 আছে, তাই না? 4 এবং হচ্ছে 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5। দেখো এই যে এটার নিচে 0 ছিল এটা ধরে নিই, 2 এর নিচে 0 ছিল 2টা আমরা ধরে নিই, যার নিচে 1 ছিল সেই ঘরটাকে আমরা ধরছি। তাহলে এটার রেজাল্ট পাইছি 5f। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 1 নম্বর 5f, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে হচ্ছে এইভাবে কিন্তু তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, আমরা এই অক্টাল সংখ্যাটা বের করে দেখব। এবং তোমরা জানো অক্টাল সংখ্যা বের করার জন্য কি হতে পারে বলো দেখি, নিয়মটা কি অক্টাল সংখ্যা বের করার জন্য। অক্টাল সংখ্যার জন্য বাইনারি থেকে অক্টাল নির্ণয় করার জন্য 3 বিট প্রয়োজন হয়। কয় বিট ভাইয়া? 3 বিট। এটা হচ্ছে আমাদের নিয়ম। 3 বিটের জন্য বিসিডি কোডের সূত্রটাকে 3টা ঘর নিবা। 3টা ঘর কি কি নিবা? প্রথমে নিবা 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4, 3টা করে ঘর আলাদা করবা। দেখো 3টা করে ঘর আলাদা করি আমরা, 3টা করে ঘর আলাদা করলাম, 3টা করে ঘর আলাদা করলাম ডান দিক থেকে বাম দিকে, 1 2, আর কোনো কিছু নাই এর জন্য 0 দিলাম। 3টা করে ঘর আলাদা আমরা করলাম এবং যে ঘরটা খালি ছিল আমরা 0 দিয়ে ফিল আপ করলাম। এখন এটা মান বের করলে আমাদের হচ্ছে বাইনারি থেকে অক্টাল হয়ে যাবে। দেখো 3টা 1 আছে, আমরা 3টা 1 এটার নিচে বসাই। দেখো তো কার কার নিচে 1 বসাইছি।
দেখো 4 এর নিচে 2 এর নিচে 1 এর নিচে, তার মানে কি সবগুলো ঘর যোগ হবে। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। দেখো 0 1 1 আছে, তাহলে আমরা বসাই 0 1 1। কার কার নিচে 1 আছে? 2 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1 আছে, আর 4 এর নিচে কি আছে? 0, তার মানে ধরবো না 4টা। 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তারপর কি আছে দেখো 0 0 0 0 1, 1 এর নিচে কি আছে? 1 আছে, তার মানে কি এটা হবে শুধু। তাহলে রেজাল্টটা কি হবে দেখো তো, 137। কি হবে? 137। দেখো এখানে কি দেওয়া আছে? 137। এটাও সঠিক। আমরা ক্যালকুলেটরে চাইলে কিন্তু খুব সংক্ষেপে বের করতে পারতাম, কিন্তু ক্যালকুলেটর বের করলে তো শর্টকাট হয়ে যাবে, আমরা তো নিয়মটা শিখতে পারবো না। আমাদের অঙ্ক শিখতে হবে, অঙ্ক শিখলে আমরা কি করতে পারবো, আমরা সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় খুব সহজেই সেটা অ্যাপ্লাই করতে পারবো। এবং হচ্ছে আমরা যে সময় শিখবো সব সময় আমরা চেষ্টা করবো একটু হচ্ছে অ্যাডভান্স ভাবে এবং পরিপূর্ণভাবে শেখার জন্য। কারণ শর্টকাটে তো আসলে শিখলে হচ্ছে তুমি পরীক্ষায় ভিন্ন ধরনের একটা কোশ্চেন দিয়ে দিলে তুমি একটা বিপদে পড়ে যাবা। তো হচ্ছে আমি অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের তো সেই বিপদে ফেলতে পারি না। তো আমার কাছে মনে হয় যে প্রথমে তোমরা হচ্ছে যে কাজটি করতে পারো সেটা হচ্ছে পরিপূর্ণভাবে শিখো। যখন তোমার শিখা হয়ে যাবে তখন তুমি হচ্ছে শর্টকাট নিয়মটা তুমি একবার দেখে নিলে কিন্তু করতে পারবা। আসো আমরা হচ্ছে অলরেডি 2টা করে ফেলছি, আমরা লাস্টেরটা করব। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তোমরা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে তো কমেন্ট করে জানাই দিতে পারো, তাহলে আমি হচ্ছে সেটার অ্যান্সার তোমাদেরকে করব। আসো আমাদের যে থার্ড যে অপশনটা আছে 95, এইটা হচ্ছে ডিসিমেল, এটা ঠিক আছে কিনা এটা আমরা বের করব। তাহলে দেখো আমাদের ডিসিমেল বের করার জন্য আমরা শর্টকাট টেকনিক হচ্ছে আমরা এই যে এটা ব্যবহার করব। যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে উঠাই নিয়ে আবার 0 1 0, 5টা 1 1 2 3 4 5। এখন শর্টকাট টেকনিকটা কিভাবে করব ভাইয়া? দেখো 1 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল কত? 16, 16 এর ডবল 32, 32 64, 128। এইভাবে আমরা শর্টকাট টেকনিকে আমরা যে কোনো ডেসিমাল বের করতে পারি। দেখো কার কার নিচে 1 আছে সেই ঘরগুলো আমরা যোগ করবো। 64 নিচে 1 আছে, 64 যোগ করবো, 16 যোগ করবো, 8 যোগ করবো, 4 যোগ করবো, 2 যোগ করবো, 1 যোগ করবো। ঠিক আছে, এটা আর একটা নিয়ম আছে গুণ করে বের করা, সেটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো শর্টকাট টেকনিকটা যদি এই বিসিডি কোডটা শিখে ফেলতে পারো একবারে, সব জায়গায় কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। ডিসিমেল থেকে বাইনারি করার ক্ষেত্রেও কাজে লাগবে, বাইনারি থেকে ডিসিমেল করার ক্ষেত্রেও কাজে লাগবে। এখন দেখো 64 64, তারপর দিয়ে আছে 16 16, তারপর দিয়ে আছে 8, তারপর দিয়ে আছে 4, তারপর দিয়ে আছে 2, তারপর দিয়ে আছে 1। এগুলো যোগ করি আমরা। দেখো দেখো 64 আর 16 যোগ করলে কত হয়? 70 80, 80 আর 8 যোগ করলে হয় 88, 88 আর 4 যোগ করলে হচ্ছে 92, 92 আর 2 94, 94 1 95, 95 চলে আসে, তাই না? দেখো এখানে কি দিয়ে আছে? 95 দেয়া আছে। তার মানে এইটাও কি সঠিক উত্তর, তাই না? 1 2 3, এই তিনটা হচ্ছে আমাদের এখানে কি হবে? সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর তিনটাই আমরা কিন্তু অ্যান্সার পেয়েছি। এই ঘ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। এভাবে তোমাদের অ্যান্সার দিতে হবে। তোমরা এখন থেকে যে কাজটা করবা, আমি যে আহ, পরবর্তী কোশ্চেনটা দেখাবো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সংখ্যা পদ্ধতি রূপান্তরের এই কোশ্চেন গুলো বারবার বিভিন্ন বোর্ডে এসে থাকে কিন্তু, হ্যাঁ, একটু মনোযোগ সহকারে করলেই তোমরা হচ্ছে এগুলো পারবা। তারপর দেখো এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে এ বি প্লাস বি সি এর দ্বৈত পরিপূরক কোনটি? অর্থাৎ ডিজিটাল ডিভাইসের যে আমাদের সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো থেকে কিন্তু এই কোশ্চেনটা আসছে। সেখানে আমাদের অনেক ধরনের সূত্র ছিল, সেটা হচ্ছে দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট ল। দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট ল যে সূত্র ছিল সেই সূত্র থেকে এই কোশ্চেনটা আসছে। তো আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি প্লাস বি সি। এইটার দ্বৈত পরিপূরক বলতে হচ্ছে এটার উপর দুইটা নট হবে, দুইটা কি হবে? নট হবে। সূত্রটা এরকম ছিল, এ ডাবল নট ইকুয়াল টু এ। এটা একটু মুখস্থ পড়া, তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। কোনো কিছুর উপর ডাবল নট থাকলে এই নট নট কাটা দিয়ে সিঙ্গেলটা লেখা যায়। এভাবে তুমি যদি পড়ো তাহলে কিন্তু তুমি হচ্ছে এই ধরনের কোশ্চেন, এটি কিন্তু বোর্ড কোশ্চেন, তো এইভাবে যেভাবে আসুক না কেন তুমি পারবো। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের গ নাম্বার। সঠিক উত্তর হবে গ নাম্বার। দেখো অন্যগুলা অন্যভাবে দেওয়া আছে, এখানে কিন্তু ডাবল কমপ্লিমেন্ট শুধু একটা জায়গায় আছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের গ নাম্বার। এখন আসো দেখো, এখন যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের একটি থিওরি থেকে কোশ্চেন আসছে। আমরা এইচটিএমএল থেকে কোশ্চেন নিয়েছি, থিওরি থেকে একটা কোশ্চেন নিয়েছি। দেখো এই কোশ্চেনটা কত ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা হচ্ছে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর, আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো এই কোশ্চেনটা কত সুন্দর একটা কোশ্চেন। দেখো ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে?
দেখো ভাইয়া, তোমাদের আইসিটিটা পড়তে হলে আমি বারবার বেসিকের কথা বলি, কারণ হচ্ছে দেখো এমন এমন কোশ্চেন দিয়ে দিবে, তুমি বেসিকটা যদি না জানো তাহলে কিন্তু পারবা না। দেখো আসো আমরা এটা একটু শিখে নিই। দেখো তো ক্লায়েন্ট এবং দেখো সার্ভার, ক্লায়েন্ট এবং সার্ভার এই দুইটা সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তো আমি এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝাই দেই। দেখো আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল বা ট্যাবলেট যে কোনো ধরনের ডিভাইস ব্যবহার করি, ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেটের হচ্ছে আমরা কোথায় থেকে এই রিসোর্স গুলো পাই? অবশ্যই সার্ভার থেকে পাই, তাই না? তাহলে আমরা কিন্তু একটা ক্লায়েন্ট, আমরা কি, আমরা হচ্ছে ক্লায়েন্ট, আমরা হচ্ছে ক্লায়েন্ট, আমরা যারা ডিভাইস ব্যবহার করি ক্লায়েন্ট। এবং আমরা যেখান থেকে হচ্ছে আমরা ডাটাগুলো পেয়ে থাকি, সেই ডাটাগুলো পেয়ে থাকি সার্ভার থেকে। ভাইয়া কোথায় থেকে? সার্ভার থেকে পেয়ে থাকি। এখন হচ্ছে আমরা কিভাবে ডাটাগুলো পাই, এই প্রসেসটা একটু দেখো কত ইন্টারেস্টিং। আমরা যখন কোনো একটা জিনিস সার্চ করি, তখন সেই জিনিসটা সার্ভারে যে সেটা হচ্ছে হিট করে, ঠিক আছে? সেটা কি করে? সার্ভারে যে একটা হিট করে। তো এই যে যে আমরা কোন একটা জিনিস হচ্ছে আমরা সার্চ করি, এটাকে বলা হয় রিকোয়েস্ট। এটা কি বলা হয়? রিকোয়েস্ট, রিকোয়েস্ট। এবং সার্ভার কি করে? সেই ধরনের আমি যে ধরনের ডাটাগুলা চাই, সেই তথ্যটা খুঁজে আমার কাছে যে পাঠানো হয় সেটাকে বলা হয় রিসপন্স। রিসপন্স বা রিসপন্ড আমরা বলতে পারি, রিসপন্স, রিসপন্স। দেখো আমরা ক্লায়েন্ট হিসেবে আমরা হচ্ছে যে কোনো ডাটা, যে কোনো ছবি, অডিও, ভিডিও, যে কোনো জিনিস কিন্তু আমি সার্চ করি। সেই হচ্ছে আমার ডিভাইস থেকে যখন আমার সার্ভারে কোনো কিছু পাঠানো হয়, সেটা হচ্ছে রিকোয়েস্ট পাঠানো হয়। তো সার্ভার কি করে? আমার রিকোয়েস্টটা হচ্ছে দেখে আমার যে প্রয়োজনীয় ডাটা, আমি যে ডাটাগুলো চাচ্ছি সেই ডাটাগুলো খুঁজে বের করে যখন আমাকে হচ্ছে পাঠাই, তখন সেটাকে বলা হয় রিসপন্স। তো রিকোয়েস্ট এবং রিসপন্স এটা ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে সম্পর্কিত। এখন ভাইয়া কোশ্চেন আসো, তাহলে তুমি বুঝতে পারবা সার্ভার আর রেসপন্স নিয়ে কি বলছে। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে, অর্থাৎ ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানো, অর্থাৎ হচ্ছে এই ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে এটা, এটা থেকে আমি যে ইনপুটটা দিব সেটা হচ্ছে সার্ভার যে পাঠানো হলো সেটাকে কি বলতেছে? এটা বলতেছি রিকোয়েস্ট। তাহলে এটা সঠিক উত্তর হবে আমাদের রিকোয়েস্ট। যদি বলতো যে সার্ভার থেকে যদি ক্লায়েন্টে পাঠানো হয়, তখন তো সেটা কি বলবো? আমরা সেটা বলবো রেসপন্স। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারীর কাছ থেকে যেটা ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলা হয় রিকোয়েস্ট, আর এখান থেকে সার্ভার থেকে ক্লায়েন্টে পাঠালে সেটা বলা হয় রেসপন্স। আশা করি ঠিক আছে। দেখো সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, সেটা হচ্ছে আমাদের কি হবে? আমাদের রিকোয়েস্ট হবে। রিকোয়েস্ট এবং রেসপন্স এই ডায়াগ্রাম দিয়ে, চিত্র দিয়ে যদি তুমি খাতায় একটু উঠে ফেলো, নোট করে ফেলো, তাহলে পরীক্ষার হলে এইগুলা কিন্তু 2 সেকেন্ড লাগবে, দেখার সাথে সাথে তুমি কিন্তু এগুলা পেরে যাবা। এখন আসো আমাদের 5 নম্বর কোশ্চেন। দেখো ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এই চ্যাপ্টারে ওয়েব ডিজাইন পরিচিতি একটা থিওরি পার্ট রয়েছে, এবং হচ্ছে এইচটিএমএল একটি হচ্ছে তোমাদের এইচটিএমএল কোডের পার্ট রয়েছে। তো সেইখান থেকে কোড থেকে এই কোশ্চেনটা আসছে, অর্থাৎ এইচটিএমএল কোডিং থেকে। আর এইচটিএমএল এর মেইন যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে ট্যাগ, এইচটিএমএল ট্যাগ বলা হয়। তো এইটা হচ্ছে ট্যাগটা কোনটা, সেটা হচ্ছে আমাদেরকে বলছে যেটা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজ, অর্থাৎ হচ্ছে তোমরা এই যে লিঙ্ক, লিঙ্ক বলো তাই না? লিঙ্কে কি করে? লিঙ্ক হচ্ছে, লিঙ্ক কি করে? লিঙ্ক, লিঙ্কে যখন ক্লিক করা হয় একটা পেজ থেকে সে জাম্প করে কি করে ভাইয়া? আর একটা পেজে নিয়ে যায়, তাই না? আর একটা ওয়েব পেজে নিয়ে যায়, একটা পেজ থেকে আর একটা পেজে নিয়ে যায়। এই যে একটা পেজ থেকে যখন আর একটা পেজে নিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলতেছে লিঙ্ক। আর এটা এইচটিএমএল ভাষায় বলে ভাইয়া, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। কি লিঙ্ক? হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, বা একটা পেজের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। তো এই লিঙ্ক ট্যাগ কোনটা? দেখো এখানে 4টা লিঙ্ক ট্যাগের জন্য 4টা অপশন দেওয়া আছে। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে এই ক নাম্বারটা। এখন অনেকে এলআই এলআই মনে করতে পারো, এলআই মানে যে লিঙ্কের এলআইটা এখানে অনেকের সাথে সাদৃশ্য মনে করবে না। এলআই মানে এখানে লিস্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে? এলআই মানে কি বোঝানো হচ্ছে? লিস্ট বোঝানো হচ্ছে। বি মানে বোল্ড ট্যাগ বোঝানো হচ্ছে। 01 এটা আসলে কোনো ট্যাগ না। 3টা ট্যাগ দিয়ে আছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এ ট্যাগ। এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর, এ মানে হচ্ছে অ্যাঙ্কর বোঝায়। অ্যাঙ্কার মানে কি? হ্যাঙ্গার, কোনো কিছু ঝুলে থাকে। লিঙ্কে দেখবা যে অনেক জায়গায় গিয়েছে এরকম ভাবে ক্রস করা আছে, তার মানে কি এখানে সংযোগ করা আছে লিঙ্ক দিয়ে। আর অ্যাঙ্কর বোঝানো হয়, এ মানে হচ্ছে অ্যাঙ্কর। এ ট্যাগের শুরু আছে, এ ট্যাগের শেষ আছে, স্ল্যাশ দিয়ে শেষ ট্যাগ বোঝানো হয়। তোমরা যারা আইসিটি পড়াশোনা করতেছো, আশা করি তোমরা এগুলা ভালো করে বুঝতেছো। যারা
বুঝতেছে না একেবারেই, তারা আইসিটি একেবারেই নতুন, তোমাদের জন্য যে কাজটা করছে, আমাদের কোর্স নিয়ে তোমরা শুরু করে দিতে পারো তোমাদের আইসিটি পড়াশোনার জার্নিটা। তাহলে আশা করি যে এই ধরনের কোশ্চেন গুলো খুব সহজেই পারবা। তাহলে আমাদের এখানে কি আছে, লিঙ্ক ট্যাগ কোনটা বুঝলাম, এটাকে আমরা লিঙ্ক ট্যাগ বোঝাচ্ছি। ঠিক আছে ভাইয়া, এখন আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সঠিক উত্তর ক। দেখো এই কোশ্চেনটা ভাইয়া আমরা নিছি পঞ্চম অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে? পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায়ের নাম কি? পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টার তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে, এবং এখানে তোমাদের সি প্রোগ্রামিং একটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি বেসিকটা ভালো মতো এখানে দেওয়া আছে। তো সি প্রোগ্রামের একটা বেসিক কোশ্চেন এখানে আসছে। সেই কোশ্চেনটা কি আসছে বলো দেখি। এটার অ্যান্সার যারা জানো তারা কিন্তু কোশ্চেন করে অ্যান্সারটা করে দিতে পারো যে এটার অ্যান্সার কোনটা। আর যারা জানো না তারা একটু ভালো করে দেখে নাও। ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? দেখো ডাবল হচ্ছে একটা ডেটা টাইপ। ডেটা টাইপ কি জিনিসটা কি সেই জিনিসটা আগে জানো ভাইয়া। ডেটা টাইপ হচ্ছে কোন একটি ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। কিরকম? ধরো আমি বললাম 3, এটা কি ধরনের? এটা একটা পূর্ণ সংখ্যা। যদি বললাম 4.5, এটা কি ধরনের সংখ্যা? এটা একটা ভগ্নাংশ সংখ্যা। আমি যদি বললাম A, B, C, এটা কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে অক্ষর জাতীয় সংখ্যা। আমি যদি বললাম 3.14161133, এটা একটা ভগ্নাংশ সংখ্যা কিন্তু বিশিকর ভগ্নাংশ সংখ্যা। এই সি প্রোগ্রামিং ভাষায় এই যে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে সে হচ্ছে তার ডেটা টাইপ দিয়ে ডিফাইন করে। এরকম এই পূর্ণ সংখ্যাকে সে ইন্টিজার ডেটা টাইপ বলে, এবং সেই ভগ্নাংশকে বলা হয় ফ্লট, ফ্লটিং নাম্বার বলে। এর ডেটা টাইপ হিসেবে ব্যবহার করা হয় ফ্লট। কিওয়ার্ডটা হচ্ছে ফ্লট। তারপর হচ্ছে অক্ষরের জন্য ব্যবহার করে ক্যারেক্টার, আর ক্যারেক্টারের জন্য ডেটা টাইপ হচ্ছে চার। আর হচ্ছে ভগ্নাংশ বিশিকর যদি থাকে সেটাকে বলা হয় ডাবল, ডাবল DOUBLE ডাবল। এই ইন্টের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় পার্সেন্টেজ ডি। ফ্লটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় পার্সেন্টেজ এফ। চারের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ সি। আর ডাবলের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ এফ। দেখো ভাইয়া, এই বেসিক থেকে তুমি যখন এই চারটা ডেটা টাইপ জানবা, যে কোনো একটা কোশ্চেন আসবে সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? পার্সেন্টেজ ডি, এটা ইন্টিজারের জন্য এটা হবে না। পার্সেন্টেজ সি, এটা ক্যারেক্টারের জন্য এটা হবে না। পার্সেন্টেজ এফ মানে ফ্লটের জন্য এটা হবে না। আমাদের সঠিক উত্তর হবে পার্সেন্টেজ এফ। অর্থাৎ আমাদের ডাবলের জন্য ডেটা টাইপের জন্য ফরম্যাট হবে পার্সেন্টেজ এফ। তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। অবশ্যই আমাদের এটা বেসিক থেকে ভালো করে ইনশাল্লাহ জানতে হবে। তারপরে আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এইখানে দেখো এইটা আসছে 3.2 ডিজিটাল ডিভাইস থেকে। দেখো আমরা সম্পূর্ণ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, যাতে তোমরা আইসিটির যে কোশ্চেন গুলো আছে সেটা কিভাবে হয় সেটা ভালো মতো তোমরা বুঝতে পারো। দেখো এইখানে আমরা একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত হবে? এখানে যে কোশ্চেনটা আসছে সেটা আসছে আমাদের ডিকোডার থেকে। ডিকোডার থেকে এনকোডার এবং ডিকোডার ডিজিটাল ডিভাইসের দুইটি গুরুত্বপূর্ণ টপিক। ডিকোডার জিনিসটা কি সেটা আলোচনা করতেছি। দেখো ডিকোডার হচ্ছে কম্পিউটারের যে ভাষাটা আছে, হ্যাঁ কম্পিউটারের ভিতরে যেটা আছে 0 আর 1, তাই না? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকোডার। ঠিক আছে, এটা আমার আগে ধরে নাও যে আমি, সেটা হচ্ছে দেখো কম্পিউটারের ভাষাকে যখন মানুষের ভাষায় রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় ডিকোডার। আর ডিকোডারের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে এন সংখ্যক ইনপুট দিলে, টু পাওয়ার এন সংখ্যক হচ্ছে আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডার জিনিসটি কি? কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকোডার। ডিকোডারের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে এন সংখ্যক ইনপুট দিলে টু পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। এখন দেখো দেখো প্রশ্নটা খেয়াল করো, একটি ডিকোডারে আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? তাহলে দেখো এখানে এন এর মান কত হলে 64 হবে? দেখো এন এর মান কত হলে, টু পাওয়ার এন এর ফর্মুলা সূত্র, এইখানে এন এর মান কত হলে 64 হবে? তাহলে এন এর মান যদি আমরা 5 দিই, ধরো এন এর মান 5 দিলাম, তাহলে দেখো 2 পাওয়ার 5 করলে কত হয়? 2 পাওয়ার 5 করলে 32 হয়, তাই না? তাহলে এন এর মান যদি আমরা 6 দিই, তাহলে দেখো তো 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6 দিলে কত হয়? 64 হয়। তাহলে এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 6। এন এর মান যখন 6 হয় তখন হচ্ছে আউটপুট হিসেবে আমরা কত পাই? 64 পাই। বুঝতে পারছো? এখন তোমাদের কিন্তু 128 বলতে পারতো যে একটি ডিকোডারের আউটপুট 128 পেতে হলে
ইনপুট সংখ্যা কত দিতে হবে, তাহলে তুমি কি করবা, এন এর মান তুমি 7 ধরে দেখো, দেখো 2 পাওয়ার 7 মানে কত, 128। তাহলে আমাদের এইখানে থেকে বুঝতে পারলাম যে ডিকোডার থেকে এই ধরনের কোশ্চেন আসে, এটা এনকোডার থেকে আসতে পারতো, যেহেতু এটা বোর্ড কোশ্চেন। অবশ্যই তোমাদের যারা কলেজে আসো তারা হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো ভালো করে দেখবা, কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ আলহামদুলিল্লাহ ভালো আছি নবীন, তুমি কেমন আছো? তোমরা যারা চাচ্ছ কমেন্ট করে কথা বলার জন্য তোমরা কমেন্ট করতে পারো, কারণ এটা যেহেতু আমাদের লাইভ ক্লাস চলতেছে। আশা করি তুমিও ভালো আছো, পড়াশোনা কেমন চলছে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাই দিতে পারো। আসো ভাইয়া, আমরা হচ্ছে এই ডিকোডার এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছো তোমরা। অবশ্যই এই ক্লাসটি শেষে এই ক্লাসটা আবার একটু দেখিয়ে নিবে, এবং তোমাদের পরিচিত যারা ছোট ভাই বোন রয়েছে বা তোমাদের ক্লাসমেট রয়েছে তাদের সাথে কিন্তু এই চমৎকার লাইভ ক্লাসটি অর্থাৎ এমসিকিউ ব্যাখ্যা সহকারে এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে হচ্ছে সে আইসিটির এমসিকিউ নিয়ে বেশি ধরনের প্যারা না খায়। তা হচ্ছে আইসিটি নিয়ে অনেক ভয়ের মধ্যে আছে, বিশেষ করে 2026 এবং 2027 সাল যারা শুরু করতেছে ওরা তো একেবারে নতুন। 26 সালে যারা একের প্রথম বছর বই খুলো নাই বা বইয়ের মধ্যে কি আছে এটা জানো না, তারা কিন্তু এখন থেকে আইসিটি জার্নিটা শুরু করতে পারো। কারণ এখন থেকে যে সময়টা রয়েছে, যদি তুমি পরিপূর্ণভাবে আইসিটিতে পড়ো, ইনশাল্লাহ আইসিটিতে তুমি A+ পাবে। আসো আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের একটি লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি। দেখো ভাইয়া, এটাও কিন্তু আমাদের এইচটিএমএল থেকে আসছে। দেখো এইচটিএমএল থেকে এইবার ঢাকা বোর্ডে কিন্তু 2টা সৃজনশীল প্রশ্ন আসছে, সেখান থেকে প্রতিবার একটা করে সৃজনশীল প্রশ্ন আসে। তার মানে এবার কিন্তু এখন থেকে প্রশ্ন কেউ প্রিডিক্ট করে বলতে পারতেছে না যে এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা আসবে, যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে। এর জন্য তোমাদেরকে পরিপূর্ণভাবে আইসিডি প্রস্তুতিটা নিতে হবে। হ্যাঁ, আসো এখানে দেখো কি বলছে, একটি লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত টেক কোনটি। দেখো ভাইয়া, আমরা এইচটিএমএল এ যখন একটা লাইন লিখি, ধরো দিস ইজ দিস ইজ এ প্যারাগ্রাফ, PARAGRA, সিম্পল লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। তাহলে আমি যদি চাই যে আমরা আমাদের ওয়েবসাইটটা এরকম থাকবে, ধরো আমাদের একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এটা ভালো করে বুঝো। আমরা চাচ্ছি এ প্যারাগ্রাফ, এই যে যে লেখাটা আছে সেই লেখাটা নিচে আসবে, এই লেখাটা নিচের লাইনে এইখানে আসবে, এ প্যারাগ্রাফটা এইখানে থাকবে, এইখানে থাকবে, এইখানে থাকবে না, এখানে আমরা কেটে দিব। তাহলে এইখান থেকে এইখানে আনার জন্য, একটা লাইন নিচে আনার জন্য এইচটিএমএল একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেই ট্যাগের নাম হচ্ছে বিআর। বিআর ট্যাগ কি ট্যাগ? একটা বিআর ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ যেটাকে শুরু আছে শেষ নাই, এই ট্যাগ ব্যবহার করতে হয়। ব্রেক ট্যাগ বলা হয় এটা, বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক ট্যাগও বলা হয়, লাইনে ব্রেক, ব্রেকের লাইন আর কি, একটা লাইন ব্রেক করবে, এক লাইন থেকে আর এক লাইনে নিয়ে আসবে। এর জন্য আমাদের বিআর ট্যাগটা এখানে আমরা ব্যবহার করে থাকি। বিআর ট্যাগ তোমরা যে চেষ্টা করবা অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়ার জন্য, তাহলেই তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। দেখো এখন লাস্ট কোশ্চেন, দেখো আজকের সরি লাস্ট কোশ্চেন তো মানে আরেকটা আছে। এই কোশ্চেনটা দেখো ডিজিটাল ডিভাইস থেকে আসছে, এবং আরেকটা দুইটা কোশ্চেন আছে, ভালো করে খেয়াল করো। ডিজিটাল ডিভাইস থেকে এই কোশ্চেনটা আসছে, ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে বা প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়। অর্থাৎ ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদেরকে এই কোশ্চেন থেকে বের করতে হবে। তো এর জন্য কি করতে হবে, ন্যান্ড গেটের আউটপুট, ন্যান্ড গেটটা ধরো, ন্যান্ড গেটটা কিরকম, ন্যান্ড গেটটা কিরকম বলো দেখি। ন্যান্ড গেটটা হচ্ছে ডি এর মতো, এবং এখানে গোল চিহ্ন থাকবে, এখানে দিলা তুমি এ, এখানে দিলা তুমি বি। এখন ন্যান্ড গেটের আউটপুটটা কি পাবা, ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে নট করা। দেখো এই ডি এর কাজ হচ্ছে গুণ করা, এই গোল চিহ্নের কাজ হচ্ছে নট করা। তাহলে এ বি ইনপুট দিলে কি হবে, এখানে এ ইন্টু বি নট হবে। এখন ঘটনা হচ্ছে এই ন্যান্ড গেটের আউটপুটটা বের করলা, এই আউটপুটটা বের করলা, এটাকে আবার নট গেটের মধ্যে তোমাকে দিতে হবে। নট গেটের মধ্যে যদি দাও তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা যদি নট গেটের মধ্যে দিই ভাইয়া, দেখো এই নট গেটের মধ্যে দিলাম, তাহলে কি পাবো আমরা, এই যে যে ইনপুট হিসেবে যা যাচ্ছে তার নট হবে, তাহলে কি হবে এ ইন্টু বি নট, অর্থাৎ যা ইনপুট আছে তার উপরে আরেকটা নট আছে। তোমাদের আজকের আমরা এমসিকিউ ক্লাসে একটা 2-3 বা ডাবল কমপ্লিমেন্টের একটা সূত্র শিখেছি, এই নট নট থাকলে নট নট কাটা দিয়ে যা আছে তাই থাকে, সিঙ্গেল জিনিসটা থাকে, তাই না? তাহলে দেখো এই
এ এই নট কেটে দিয়ে আমরা কি করতে পারি, এ ইন্টু বি করতে পারি না? তাহলে এইখানে দেখো, এই এ ইন্টু বি মানে কি বলো দেখি, এ ইন্টু বি মানে কি? এটা এ ইন্টু বি আসছে, and তুমি অ্যান্সারের দিকে তাকাও, এ ইন্টু বি আসছে কিনা দেখো। এখান দিয়ে আছে এন্ড, অর, এক্স অর, এক্স নট, মানে এ ইন্টু বি নাই। তাহলে এটা কি আকারে আছে এটা তোমাকে বুঝতে হবে। এ ইন্টু বি মানে গুণ আকারে আছে, গুণ থাকলে কোন গেট হয়? গুণ থাকলে হয় ভাইয়া এন্ড গেট। কি গেট হয়? এন্ড গেট। তাহলে দেখো, ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রভাবিত করলে কোন গেট পাওয়া যায়? এন্ড গেট পাওয়া যায়। এই যে আমরা এন্ড গেট কোথায় দেওয়া আছে? এন্ড গেট হচ্ছে ক নাম্বার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এন্ড গেট ক নাম্বার। তুমি যখনই অ্যান্সার এটা দেখতে পারতেছো না, কিন্তু এটার মধ্যে সম্পর্ক বা রিলেশনটা কি, যখন তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুণ আকার আছে, তার মানে এন্ড গেট আকারে আছে, তাহলে এন্ড গেটটা কোথায় দেওয়া আছে? ক নম্বরে। সঠিক উত্তর হবে আমাদের এন্ড গেট। দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। বুলিয়ান গুণের কাজ সম্পাদনের জন্য কোন গেটটি ব্যবহার করা হয়? হ্যাঁ, তাহলে দেখো, এইটা আমাদের, এইটা কিন্তু ডিজিটাল ডিভাইস, লজিক গেট থেকে কোশ্চেন আসছে। তাহলে আমাদের বুলিয়ান গুণের কাজ, দেখো আমাদের এখানে গুণের কাজ আছে, গুণের কাজ এবং হচ্ছে যোগের কাজ আছে। এই দুইটা পরীক্ষায় কোশ্চেনে আসে, গুণের কাজ, যোগের কাজ। গুণের কাজ কোনটাতে করে এবং যোগের কাজ কোনটাতে করে এটা তোমাকে জানতে হবে। গুণের কাজ করা হয় তোমাকে এন্ড গেট দ্বারা, লজিক্যাল এন্ড বা এন্ড গেট দ্বারা গুণের কাজ করে। হ্যাঁ, যোগের কাজ করা হয় অর গেট দ্বারা। কোন গেট দ্বারা? অর গেট দ্বারা। এখানে দেখো আমাদের গুণের কাজের কথা যেহেতু বলছে, তাহলে হবে এখানে এন্ড গেট এটা। এবং গুণের জন্য হচ্ছে আমাদের যেহেতু এন্ড, এর জন্য তুমি কোন গেট ব্যবহার করা হয়? এই ডি আকৃতি যে গেটটা আছে সেই গেট ব্যবহার করা হয়। অরের জন্য কোন গেটটা ব্যবহার করা হয়? মাসেল লেজের মতো যে গেটটা আছে সেই গেটটা ব্যবহার করা হয়। এই ছিল আমাদের আজকের ক্লাসের এই গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ। এই 10টা এমসিকিউ আলোচনা করলাম এবং ব্যাখ্যা সহকারে আলোচনা করলাম। এর সাথে সাথে তোমাদের কিন্তু আরো কোশ্চেন যাতে তুমি অ্যান্সার করতে পারো সেই বিষয়ে কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদেরকে আলোচনা করলাম। আজকের ক্লাসটি থেকে অবশ্যই আশা করি যে তুমি ভালো কিছু শিখতে পারছো। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবে। আর তোমরা যারা চাচ্ছ যে আইসিটি কিছুই পড়ো না, কিছু জানো না, বেসিক থেকে আইসিটি পরিপূর্ণভাবে 100% সব বিষয় কমপ্লিট করবা, যেমন সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল কমপ্লিট করবা, তারা কিন্তু সংযুক্ত হতে পারো আমাদের অনলাইন অথবা অফলাইন প্রাইভেট ব্যাচে বা আমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সে সংযুক্ত হলে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত এই কোর্সে তুমি হচ্ছে পড়তে পারবা। অর্থাৎ আমাদের যে কোর্সগুলো রয়েছে 26 সাল, 27 সাল, একেবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে হাতে কলমে পড়ানো হবে এবং ডিজিটাল ভাবেই তুমি এখানে সবকিছু শিখতে পারবা। তো তোমরা যারা চাচ্ছ আমাদের এই ব্যাচগুলোতে সংযুক্ত হতে, অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে ব্যাচে সংযুক্ত হয়ে নিবে। তো আজকের ক্লাসটি যেহেতু এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।